আসসালামু আলাইকুম। 12তম দিনের পর 13তম দিনে এসে আমরা আরেকটি ব্রেক দিই। এই ব্রেকের পর হচ্ছে আজকে 14তম দিন রানিং। এই 14তম দিনে হচ্ছে পড়া শুরু করি। ঘুম থেকে উঠছি সকাল 11টায়। যাই হোক, এরপরে হচ্ছে মোবিলটা চেঞ্জ করলাম, যেহেতু আমি একজন রাইডার সেই হিসাবেই হচ্ছে বিষয়টা একটু শেয়ার করি। যে হচ্ছে প্রথমত আপনি আপনার যখন বাইক চালাবেন বা যে কোনো গাড়ি চালান না কেন, আপনাকে নির্দিষ্ট সময় পর পর মোবিলটা চেঞ্জ করতে হয়। এই মোবিলটা চেঞ্জ করার বিষয়টা কি? মোবিলটা চেঞ্জ করা হচ্ছে মোটিভেশন। তো মোটিভেশন না থাকলে আপনি আবার শুরু করতে পারবেন। আপনার গ্যাপ হয়ে যাওয়ার পরে মোটিভেশনটা খুবই জরুরি। যখন আপনি হচ্ছে লাইন থেকে বিচ্যুত হবেন তখন এটা দরকার। এছাড়াও দরকার কি? এছাড়াও দরকার সার্ভিসিং। যে সার্ভিসিংটা কীভাবে নেবেন? যে সার্ভিসিংটা নেবেন যখন পড়তেছেন, অনেক পড়তেছেন বা তথ্য মনে থাকতেছে না, অনেক হিউজ পড়া মনে হচ্ছে, ওই সময় হচ্ছে আপনার উচিত একটা মানে কীভাবে এটা স্ট্র্যাটেজিগুলো কীভাবে স্ট্র্যাটেজি করে হচ্ছে বিসিএস ক্র্যাক করা যাবে সেই বিষয়গুলোকে হচ্ছে জানান। যখন আবার এগুলো জানবেন তখন হচ্ছে আপনার বাইকটা আবার সার্ভিসিং হয়ে গেল, এরপরে হচ্ছে আপনি আবার রান করতে পারবেন। তো আমি সেই 11টা থেকে এই এখন পর্যন্ত বেলা 4টা বাজে এই পর্যন্ত মাঝখানে শুধু খাওয়া আর হচ্ছে নামাজটা পড়েছি। এছাড়া পুরো টাইমটা শুধুমাত্র স্ট্র্যাটেজি অ্যান্ড মোটিভেশন এর পিছনে ব্যয় করেছি। মোটিভেশন থেকে হচ্ছে আমি যাত্রাটা পেয়েছি শুরু করার, এরপরে হচ্ছে স্ট্র্যাটেজিগুলো দেখে সার্ভিসিং হয়ে গেছে, এবার আবার যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। বিসিএস রিটেন টার্গেট নিয়েছিলাম 12তম দিনে, বিসিএস রিটেনের টার্গেটটা মিস হয়ে গিয়েছিল, তাই বিসিএস রিটেনটা দিয়ে হচ্ছে আবার শুরু করছি। বিসিএস রিটেনে অম্ল ক্ষার লবণ চ্যাপ্টারে আমরা আছি। তো অম্লাক্ষার লবণের অম্ল চ্যাপ্টারটা কিন্তু আমরা শেষ করেছিলাম। এখানে পড়েছিলাম যে অম্ল কাকে বলে, ক্ষারক কাকে বলে, তত্ত্ব তত্ত্ব পড়েছিলাম কতগুলো। সেখানে হচ্ছে ব্রনস্টেড লরি ব্রনস্টেড তত্ত্ব পড়েছিলাম। সেখানে পড়েছিলাম আমরা অ্যারহেনিয়াস তত্ত্ব। এছাড়া হচ্ছে লুইস তত্ত্ব পড়েছিলাম। ঠিক আছে, তো একটু একটু রিভিশন টাইপ দিয়ে যাই আর কি। তো এই ব্রনস্টেড লৌরি তত্ত্বটা কি? এটা হচ্ছে যে পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অন্য কোনো পদার্থকে একটি প্রোটন দান করে, প্রোটন দান করা আর গ্রহণ করার যে বিষয়টা, এইভাবে হচ্ছে এই তত্ত্বটাই হচ্ছে ব্রনস্টেড থিওরি। আর হচ্ছে অ্যারেনহাস যে থিওরি, সুইডিশ বিজ্ঞানী সুইডিশ বিজ্ঞানী স্যাভান্তে অ্যারেনহাস সর্বপ্রথম অম্ল ও ক্ষারের একটি বৈজ্ঞানিক সংজ্ঞা প্রদান করেছিলেন। তার যে এটা ছিল সেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, অর্থাৎ দ্রবীভূত হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাকে অম্ল বলে। যে পদার্থ জলে দ্রবীভূত হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। আর ক্ষার কি? হাইড্রোক্সিল আয়ন। এখানে হচ্ছে আয়ন উৎপন্ন করা আয়ন উৎপন্ন করা, হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করা, এর উপরে হচ্ছে বিষয়টা ছিল। আর ব্রনস্টেড লরি বিষয়টাতে কিন্তু কী ছিল? প্রোটন দান গ্রহণ নিয়ে। আর লুইস তত্ত্বে কী ছিল? এটা ছিল কিন্তু ইলেকট্রন দান ইলেকট্রন গ্রহণ নিয়ে। ওকে, যে পদার্থ অন্য কোনো পদার্থ থেকে একটি ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে সেটা হচ্ছে অম্ল, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে এখানে অম্ল। আর প্রোটন কিন্তু কী করে? দান করে। প্রোটন দান করার বিষয়টা কি? প্রোটন দান করার বিষয়টা কিন্তু ছিল ব্রনস্টেড থিওরিতে। সেখানে কিন্তু এই অম্ল কী করে? প্রোটন দান করে। বাট লুইস তত্ত্বতে কিন্তু ইলেকট্রন হচ্ছে একজোড় ইলেকট্রন সেটা গ্রহণ করে। তো এটার হচ্ছে বেসিকটা ক্লিয়ার। বেসিকটা যখন ক্লিয়ার থাকবে তখন আপনি এটা লিখলে অন্ততপক্ষে মার্ক পাবেন। এরপরে হচ্ছে কয়েকটা উদাহরণ মনে রাখলি দ্যাটস এনাফ। তো আমরা আবার তত্ত্বগুলো রিভিশন দিয়ে ফেললাম, ইনশাআল্লাহ মনে থাকবে। এবার দ্বৈতধর্মী পদার্থের জিনিসটা কি? কখনো অ্যাসিড আবার কখনো ক্ষার হিসেবে কাজ করতে পারে, এমন জিনিসটা হচ্ছে দ্বৈতধর্মী পদার্থ। এটাকে পানি। ওকে, সে হচ্ছে দ্বৈতধর্মী। যাই হোক, এরপরে হচ্ছে প্রশমন বিক্রিয়া, অর্থাৎ লবণ অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে হচ্ছে পানি উৎপন্ন হবে, এটাই হচ্ছে প্রশমন বিক্রিয়া। এছাড়া অ্যাসিডের শ্রেণীবিন্যাসগুলো জেনেছিলাম। শক্তি অনুসারে হচ্ছে তীব্র অ্যাসিড, দুর্বল অ্যাসিড, উৎস অনুসারে উৎস অনুসারে হচ্ছে জৈব অ্যাসিড, এইগুলো ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি কতগুলো জিনিস আমরা জেনেছিলাম। ওকে, যেমন ম্যালিক অ্যাসিড রয়েছে আপেল আনারসে ইত্যাদি আর কি। আর ইউরোসিক অ্যাসিড রয়েছে সরিষার তেলে, অর্থাৎ চর্বিত হচ্ছে অ্যাসিড রয়েছে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা কিন্তু জেনেছিলাম। এছাড়া হচ্ছে খনিজ অ্যাসিড, জৈব অ্যাসিড, খনিজ অ্যাসিড। ওকে, এছাড়া অক্সিজেনের উপস্থিতি অনুযায়ী হচ্ছে একে আবার কতগুলো ভাগে ভাগ করেছে। এছাড়াও অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো আমরা জেনেছিলাম। আরও জেনেছিলাম দৈনন্দিন জীবনে অ্যাসিডের যে ভূমিকা, সেই অ্যাসিডের ভূমিকাগুলো আমরা জেনেছিলাম। যেমন অ্যাসকর্বিক অ্যাসিড, এটা কী করে? এটা হচ্ছে ভিটামিন সি। তো ভিটামিন সি আমাদের কী উপকার করে সেই বিষয়গুলো লিখে দিলেই হয়। এরপরে হচ্ছে খাদ্য হজমে ভূমিকা পালন করে এইগুলো, যেমন HCl পাকস্থলীতে থাকে, এটা হচ্ছে আমাদের খাদ্য হজম করতে সাহায্য করে। ওকে, এছাড়া কার্বনিক অ্যাসিড H2CO3, এটা হচ্ছে পাকরসের অম্লতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। ওকে, তো এছাড়াও অ্যামাইনো অ্যাসিড দেহের বৃদ্ধি ও টিস্যু গঠন করে, এটা হচ্ছে খাদ্য হজমে ভূমিকা। এছাড়াও হচ্ছে খাদ্যের স্বাদ বৃদ্ধি, দাঁতের ক্ষয় ও অ্যাসিড ইত্যাদি অনেকগুলো বিষয় আমরা জেনেছিলাম। এছাড়াও রাজঅম্ল জিনিসটা কি?
যেটা 1 অংশ HNO3 ও 3 অংশ HCl এর মিশ্রণ। এটাই হচ্ছে রাজ অম্ল। এটা হচ্ছে স্বর্ণ প্লাটিনাম দ্রবীভূত করতে সক্ষম একমাত্র রাসায়নিক। এছাড়াও শিল্পক্ষেত্রে এদের ব্যবহারগুলো জেনেছিলাম, যেমন H2SO4, সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে ব্যাটারি, সার, রং, কাগজ, ওষুধে ব্যবহার হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড ধাতু পরিষ্কার করতে ব্যবহৃত হয়। নাইট্রিক অ্যাসিড বিস্ফোরক, সার, সোনা, রূপা বিশুদ্ধকরণে ব্যবহৃত হয়। অ্যাসিটিক অ্যাসিড ভিনেগার বা খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। অ্যাকোয়া রেজিয়া, যেটা সোনা বা প্লাটিনাম দ্রবীভূত করতে ব্যবহৃত হয়। তো এছাড়াও যে কৃষিক্ষেত্রে যে ব্যবহারটা সেটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, সালফিউরিক অ্যাসিড তৈরিতে ব্যবহৃত হয়। অ্যামোনিয়াম নাইট্রেট, নাইট্রিক অ্যাসিড, এছাড়াও হচ্ছে সুপার ফসফেট, রাসায়নিক সংকেত হচ্ছে CaH2PO4। এটা হচ্ছে H2PO4টা থাকবে ব্রেকেটের মধ্যে, এরপর নিচে 2। ওকে, তো আমরা আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেই বিষয়টা হচ্ছে ক্লাসিফিকেশন অ্যান্ড প্রপার্টিজ অফ বেস, অর্থাৎ ক্ষারের যে শ্রেণীবিন্যাস এবং ক্ষারের ব্যবহার। এই অ্যাসিড নিয়ে যা যা জানলাম, এখন আমরা ক্ষার নিয়েও সেই বিষয়গুলো জানবো। এছাড়াও আমরা জানবো পিএইচ সম্পর্কিত বিষয়গুলো, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পিএইচ সংক্রান্ত বিষয়গুলো। এছাড়া আমরা আরও যে বিষয়গুলো জানবো সেই বিষয়গুলো হচ্ছে বাফার দ্রবণ। বাফার দ্রবণ সম্পর্কে আছে আমরা মোটামুটি অনেক হিউজ একটা বিষয় জানবো। পিএইচের যে ব্যবহারগুলো সেই ব্যবহারগুলো আমরা ভালোভাবে জানবো। এছাড়াও জানবো অ্যাসিড বৃষ্টি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, এইগুলো অ্যাসিডের অপব্যবহার সম্পর্কে আমরা জানবো। তো আজকে আমরা পুরো অ্যাসিড সংক্রান্ত ডিটেলস বিসিএস রিটেনের জন্য একদম মূল কোর পয়েন্ট থেকে শুরু করে মোটামুটি একটা স্বচ্ছ ধারণা আমরা নিব, যেটার মাধ্যমে আমরা কি করতে পারবো, যেটার মাধ্যমে হচ্ছে আমরা একদম মানে রিটেনে লেখার উপযোগী সকল বিষয়গুলো হচ্ছে আমরা এখান থেকে শিখে ফেলবো, পুরো বেসিকটা একদম ক্লিয়ার করে ফেলবো। এর পরবর্তী ক্লাস হচ্ছে আমরা লবণের বিষয় জানবো, তারপরে আমরা পানিতে চলে যাব। ওকে, লবণও বেশি না, দেখা যাক ইনশাল্লাহ অ্যাসিডের পর আমরা লবণটা শেষ করে দিতে পারি কিনা। ওকে, আমরা বেশি হলে সর্বোচ্চ 1 ঘন্টা পর আর একটা টার্গেট নিয়ে আমরা হচ্ছে আগাচ্ছি। দেখা যাক 1 ঘন্টার মধ্যে আমরা বিষয়টা শেষ করতে পারি কিনা। অ্যাসিডকে আমরা 1 ঘন্টায় খেয়ে ফেলবো, ওকে, কিন্তু মরবো না ইনশাআল্লাহ। চলুন শুরু করি তাহলে। ক্ষারের শ্রেণীবিন্যাস দিয়ে হচ্ছে শুরু করে, অ্যাসিড তো শেষ করলাম, আমি ক্ষার এবং লবণ আছে খেয়ে ফেলবো, যাই হোক দেখা যাক পারি কিনা। ওকে, দিস ইজ দ্য চ্যালেঞ্জ। ওকে, সো ক্ষারের শ্রেণীবিন্যাস। ক্ষারককে বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করা যায়, যেমন শক্তি অনুযায়ী, অ্যাসিডিটি ও OH মাইনাস আয়নের সংখ্যা অনুযায়ী, অর্থাৎ শক্তি অনুযায়ী, এবং অ্যাসিডিটি অর্থাৎ OH মাইনাস হাইড্রোক্সিল আয়নের সংখ্যা অনুযায়ী। শক্তি অনুযায়ী এর হচ্ছে অ্যাসিডিটি বা হাইড্রোক্সিল আয়নের সংখ্যা অনুযায়ী হচ্ছে আমরা কি করতে পারি, ক্ষারকের শ্রেণীবিন্যাসটা করতে পারি। শক্তি অনুযায়ী কি, শক্তি তীব্র ক্ষার আর দুর্বল ক্ষার। যেসব ক্ষার পানিতে সম্পূর্ণভাবে আয়নিত হয় সেটা হচ্ছে তীব্র ক্ষার, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর দুর্বল ক্ষারে যেসব আংশিকভাবে আয়নিত হয় দুর্বল ক্ষার, তারা দুর্বল ক্ষার, যেমন NH4OH, AlOH3। ওকে, তো অ্যাসিডিটি অনুযায়ী কি, শক্তি অনুযায়ী তো দেখলাম তীব্র ক্ষার, দুর্বল ক্ষার। অ্যাসিডিটি অনুযায়ী অ্যাসিডের মতো ক্ষারও এক বা একাধিক হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করতে পারে। এই ভিত্তিতে ক্ষার 3 প্রকারের হয়। কি কি? মোনো অ্যাসিডিক বেস, 1 মোল ক্ষার 1 মোল OH আয়ন উৎপন্ন করে, এটা হচ্ছে NaOH। আর পটাশিয়াম হাইড্রোক্সাইড মোনোডিক বেস, ওকে, মোনো অ্যাসিডিক, 1 মোল ক্ষার আর 1 মোল হাইড্রোক্সিল আয়ন থাকবে। এছাড়া হচ্ছে কি ডায়াসাইডিক বেস, 1 মোল ক্ষার 2 মোল হাইড্রোক্সিল, ডায়াসাইডিক অর্থাৎ 2 মোল ডায়া, ঠিক আছে। এরপর ট্রাইসাইডিক হল 3 মোল। এটা কিন্তু সেম টু সেম অ্যাসিডের মতো বিষয়টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ওকে, যাই হোক, এরপরে কি ট্রায়াসাইডিক, তার 3 মোল, এই হচ্ছে AlOH3। ওকে, তো আমরা এবার সামনে আগাই। ক্ষারকের বৈশিষ্ট্যগুলো কি কি? ক্ষারক হলো এমন একটি পদার্থ যা অম্লের সঙ্গে বিক্রিয়া করে। ক্ষারক হচ্ছে এমন একটি পদার্থ যা অম্লের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। পানিতে দ্রবণীয় ক্ষারককে ক্ষার বলা হয়। ওকে, পানিতে দ্রবণীয় যে ক্ষারক তাকে কী বলা হয়? ক্ষার বলা হয়। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, ক্ষার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। NaOH ও আর HCl যদি বিক্রিয়া করে NaCl, আর পানি উৎপন্ন হবে, অর্থাৎ লবণ আর পানি। ওকে, সোডিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন হবে। এই বিক্রিয়াটি নিউট্রালাইজেশন বিক্রিয়া নামে পরিচিত। এই বিক্রিয়াটি কী নামে পরিচিত? এই বিক্রিয়াটি নিউট্রালাইজেশন বিক্রিয়া নামে পরিচিত। ওকে, তো এই বিক্রিয়াটা কী নামে পরিচিত? নিউট্রালাইজেশন বিক্রিয়া। ওকে, তো এরপরে যদি আমরা যাই, জলীয় মাধ্যমে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন। ক্ষার পানিতে দ্রবীভূত হলে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে, যা দ্রবণকে ক্ষারধর্মী করে তোলে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে কি সোডিয়াম আর কি হাইড্রোক্সিল আয়ন, এই দুটো আলাদা। বিদ্যুৎ পরিবাহিতা, মুক্ত হাইড্রোক্সিল আয়নের উপস্থিতির কারণে
ক্ষার দ্রবণ বিদ্যুৎ পরিবাহী। এই যে এই হাইড্রোক্সিল আয়ন মুক্ত হয়ে যায় পানিতে দ্রবণের পর, এর জন্যই হচ্ছে এটা বিদ্যুৎ পরিবহনের জন্য কি হয়, বিদ্যুৎ পরিবাহী হয়ে যায়। শক্তিশালী ক্ষার দুর্বল ক্ষারের তুলনায় বেশি পরিবাহিতা প্রদর্শন করে। শক্তিশালী ক্ষার যেটা, ওই যে আমরা বললাম যে শক্তি অনুযায়ী কী ক্ষার, সেটা হচ্ছে একটা হচ্ছে তীব্র ক্ষার, একটা দুর্বল ক্ষার। তো তীব্র ক্ষার জিনিসটা কি পড়েছিলাম, তীব্র ক্ষার পড়েছিলাম যেটা হচ্ছে পানিতে একদম ফুল সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যায়, সেই বিষয়টাই হচ্ছে তীব্র ক্ষার। তো তীব্র ক্ষারটা কি বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রেও তীব্র। ওকে, ওকে। স্বাদ ও স্পর্শ। ক্ষার সাধারণত তেতো স্বাদের, ক্ষার তেতো স্বাদের, এটা আমরা প্রথমেই পড়েছিলাম। ওকে, সাবানের মতো পিচ্ছিল, এছাড়াও কি সাবানের মতো পিচ্ছিল, ক্ষারের বৈশিষ্ট্য কিন্তু আমরা টুকটাক একটু পড়েছিলাম অ্যাসিডের ওই চ্যাপ্টারটায়। ওকে, নির্দেশকের রং পরিবর্তন। ক্ষার লাল ইউনিটকে নীল করে, এটা আমরা মোটামুটি সবাই জানি। আর কি ফেনফথ্যালিনকে গোলাপি করে, ফেনফথ্যালিনকে কী কালার করে, গোলাপি কালার করে। লাল কি নীল করে, কিন্তু ফেনফথ্যালিনকে গোলাপি কালার করে। মিথাইল অরেঞ্জকে কী করে, হলুদ কালার করে। ওকে, অরেঞ্জ কালারকে কী হয়ে যায়, হলুদ কালার হয়ে যায়। ওকে, তো ক্ষার বনাম ক্ষারক, ক্ষার বনাম ক্ষারক। ক্ষারক, এই ক্ষারক এমন পদার্থ যা অম্লের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করতে পারে। ক্ষার এমন পদার্থ যা অম্লের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতে পারে, এটা সবাই জানি। তবে সব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না। যখন কোনো ক্ষারক পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে, তখন সেটাকে ক্ষার বলা হয়। তো অর্থাৎ ক্ষার হলো পানিতে দ্রবণীয় ক্ষারক। ক্ষার কি, ক্ষার হলো পানিতে দ্রবণীয় ক্ষারক। ক্ষার কি, ক্ষার হলো পানিতে দ্রবণীয় ক্ষারক। ওকে, সো যে ক্ষারক পানিতে দ্রবীভূত হয় সেটি ক্ষার, আর যে ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না সেটি কেবল ক্ষারক হিসেবেই পরিচিত। উদাহরণ হিসেবে সোডিয়াম হাইড্রোক্সিল, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর পানিতে দ্রবীভূত হয়ে ও হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, তাই এরা ক্ষার, ওকে, ওকে। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি, এটি পানিতে অদ্রবণীয়, তাই এটি ক্ষারক। ঠিক আছে, তো সুতরাং বলা যায় সব ক্ষারই ক্ষারক, সব ক্ষারই কি ক্ষারক, কিন্তু সকল ক্ষারক কি নয়, কারণ নয়, কারণ সকল ক্ষারক তো দ্রবীভূত হয় না। ঠিক আছে, যেটি দ্রবীভূত হয় না সেটি তো ক্ষারকই থাকবে। সুতরাং আশা করি বোঝা গেছে। তো সব ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার না, যদি এরকম কোনো প্রশ্ন আসে তাহলে উত্তরটা করা সবই সহজ হবে। কারণ কি, ক্ষার হচ্ছে পানিতে, মানে যেসব ক্ষারক হচ্ছে পানিতে দ্রবীভূত সেটা ক্ষার হয়, কিন্তু যেটা হচ্ছে পানিতে দ্রবীভূত হয় না সেটা ক্ষার হয় না, সেটা ক্ষারক ক্ষারকই থাকে। অর্থাৎ দুইজনই ক্ষারক, কিন্তু কি, যেটা দ্রবীভূত হবে সেটা ক্ষার হবে, আর দ্রবীভূত না হলে সেটা ক্ষারকই থেকে যাবে। তো এটাই বোঝা যায়, সব ক্ষারই হচ্ছে ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। ওকে, ওকে। কারণ তার অম্লের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন তৈরি করতে পারে না, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। কারণ ক্ষার হতে হলে, এটা তো আমরা একটাই বললাম, ক্ষারক ও ক্ষারের যে ব্যবহার, সেই ব্যবহার সম্পর্কে আমরা জানবো। এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ওকে, ব্যবহার, আল্লাহু আকবার, স্কিল রাইট করে পড়ে যেত। তো ক্ষারক ও ক্ষার আমাদের গৃহস্থলীর কাজ থেকে শুরু করে চিকিৎসা, কৃষি ও শিল্পক্ষেত্রে নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। গৃহস্থলীর কাজে সোডিয়াম হাইড্রোক্সাইড টয়লেট ক্লিনার হিসাবে, সোডিয়াম হাইড্রোক্সাইড কি টয়লেট ক্লিনার হিসাবে ব্যবহৃত হয়। সাবান হিসেবে, ডিটারজেন্ট তৈরিতে, এটি চর্বি তেলের সাথে বিক্রিয়া করে, চর্বি আর তেলের সাথে বিক্রিয়া করে কি করে, ফ্যাটি অ্যাসিডের লবণ তৈরি করে, ফ্যাটি অ্যাসিডের লবণ তৈরি করে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জিনিসটা কি, কাঁচ, জানালা ও আয়না পরিষ্কার করার দ্রবণ হিসেবে ব্যবহৃত হয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কাঁচ ও জানালার দ্রবণ। ওকে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে দেওয়াল সাদা করা, পান খাওয়ার চুন। ওকে, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, দেওয়াল সাদা করা, পান খাওয়ার চুন, অর্থাৎ চুন জাতীয় আর কি, অম্লীয় মাটি নিরপেক্ষ করতে ব্যবহৃত হয়। অম্লীয় মাটিও নিরপেক্ষ করতে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়ে থাকে। সাবান ও ডিটারজেন্ট তৈরিতে, সাবান তৈরিতে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। কি কি, সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। এগুলো তেল চর্বির সঙ্গে বিক্রিয়া করে ফ্যাটি অ্যাসিডের লবণ তৈরি করে, যা সাবান হিসেবে ব্যবহৃত হয়। ডিটারজেন্ট তৈরিতে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি গুরুত্বপূর্ণ উপাদান যা তৈলাক্ত দাগ দূর করতে সহায়তা করে। চিকিৎসায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যান্টাসিড হিসাবে ব্যবহৃত হয়। কি হিসাবে, অ্যান্টাসিড হিসাবে ব্যবহৃত হয়। এই ক্ষারগুলো পাকস্থলী অতিরিক্ত হাইড্রোক্সিল অ্যাসিড নিরপেক্ষ করে হচ্ছে অম্বল ও বুক জ্বালা কমায়। যেমন হচ্ছে আমাদের যে ওষুধগুলো খাই আমরা অ্যাসিডিটি হইলে, ঠিক আছে, গ্যাস্ট্রিকের জ্বালা, বুক জ্বালা যে ওষুধগুলো খাই, সেগুলো কিন্তু কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হিসাবে আমরা খাই, এগুলোই খাই আর কি, এগুলো দিয়ে তৈরি করা হয়। কৃষি জমিতে চুন প্রয়োগ। অতিরিক্ত চাষাবাদ, সার ব্যবহার, ভারী বৃষ্টিপাত, মাটির পিএইচ কমে গিয়ে অম্লীয় হয়ে যায়। অতিরিক্ত যদি চাষাবাদ করা হয় অথবা কি সার ব্যবহার করা হয় অতিরিক্ত, আচ্ছা ভারী বৃষ্টিপাত, তাহলে পিএইচ কমে যায়, তখন মাটি কী হয়, অম্লীয় হয়। এই অম্লীয় মাটিতে গাছের শিকড় প্রয়োজনীয় পুষ্টি যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ইত্যাদি ঠিকভাবে শোষণ করতে পারে না। অম্লীয় মাটিতে কী হয়, অম্লীয় মাটিতে কিন্তু গাছের শিকড় কী করতে পারে না, এই যে পুষ্টি, এই পুষ্টিগুলো হচ্ছে কী করতে পারে না, শোষণ করতে পারে না অম্লীয় মাটিতে। ওকে,
এর ফলে ফসলের বৃদ্ধি কমে যায়। তো পরে কি হয়, পরে বিশেষ করে সিম জাতীয় গাছের উৎপাদন ব্যাহত হয়, বিশেষ করে কি সিম জাতীয় গাছের উৎপাদনটা ব্যাহত হয়। এই সমস্যার সমাধানে চুন প্রয়োগ করা হয়। চুনের উপাদান হিসেবে সাধারণত ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়। ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়। এই যে এরা মাটিতে অতিরিক্ত অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে মাটিকে নিরপেক্ষ করে এবং পিএইচ বাড়ায়, অর্থাৎ এটা হচ্ছে মাটিকে ক্ষারীয় করে না, বরং নিরপেক্ষ করে, লবণ পানি উৎপন্ন করে, আর হচ্ছে এটা হচ্ছে পিএইচ বাড়িয়ে তোলে। ওকে, রাসায়নিক বিক্রিয়াগুলো, ক্যালসিয়াম অক্সাইড আর পানি এটা বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। আর হচ্ছে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে হচ্ছে ক্যালসিয়াম সালফেট প্লাস হচ্ছে 2 অণু পানি উৎপন্ন করে। ফলে মাটির অম্লতা কমে, উর্বরতা ফিরে আসে এবং ফসল উৎপাদন বাড়ে। ফলে কী হয়, মাটির অম্লতা কমে যায়, উর্বরতা ফিরে আসে, আর ফসল উৎপাদন বাড়ে। এই প্রক্রিয়া কি বলে, অম্লীয় মাটি নিরপেক্ষকরণ বা লিমিং অফ অ্যাসিডিক সয়েল। মাটির নিরপেক্ষকরণ, অম্লীয় মাটির নিরপেক্ষকরণ বা লিমিং অফ অ্যাসিডিক সয়েল। অম্লীয় মাটির নিরপেক্ষকরণ বলতে কী বুঝো, যদি প্রশ্ন চলেই আসে যে অম্লীয় মাটির নিরপেক্ষকরণ বলতে কী বুঝো বা লিমিটিং অ্যাসিডিক সয়েল বলতে কী বুঝো। এই বইটা থেকে যে পড়ছি, এই বইটা কিন্তু একদম কোর বিষয়গুলো ছেকে হচ্ছে দেওয়া হয়েছে, সুতরাং এখান থেকে আমরা প্রতিটা জিনিসকে গুরুত্বের সাথেই পড়তে পারি। এই বিশ্বাসটুকু নিয়ে হচ্ছে বইটা আমি পড়তেছি। যাই হোক, এরপরে হচ্ছে ব্লিচিং পাউডার প্রস্তুতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়। ব্লিচিং পাউডার প্রস্তুতে এই প্রক্রিয়াটি হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন এটা মিলে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সিল CaOClCl যোগ এক অণু পানি উৎপন্ন হয়। ওকে, এটাই হচ্ছে ব্লিচিং পাউডার। এই ব্লিচিংয়ের সংকেতটা কি, CaCl+Cl+H2O। ওকে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সার, রং, বিভিন্ন রাসায়নিক দ্রব্য তৈরিতে কী হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। বেকিং সোডা ও বেকিং পাউডার। বেকিং সোডা কি, NaCHCO3 সোডিয়াম বাইকার্বনেট খাবার সোডা হিসাবে হচ্ছে আমরা করি বেকিং সোডা নামে পরিচিত। তাপে গরম হলে দুই অণু সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম কার্বনেট যোগ কার্বন ডাইঅক্সাইড যোগ পানি। বেকিং পাউডার সোডিয়াম বাইকার্বনেট ও টার্টারিক অ্যাসিডের মিশ্রণ। বেকিং পাউডার কি, টার্টারিক অ্যাসিড C4H6O6 এর মিশ্রণ। টার্টারিক অ্যাসিড সম্পর্কে একটু আমরা কিন্তু জানি, টার্টারিক অ্যাসিডটা কোথায় পাওয়া যায়, আমরা কোন খাবারে হচ্ছে একদম টার্টারিক অ্যাসিডটা পাই, তেঁতুলে পাই। ওকে, তো তেঁতুল আর হচ্ছে এই সোডিয়াম বাইকার্বনেট, এই দুইটা মিলে হচ্ছে কি উৎপন্ন হয়, এই দুইটা মিলেই হচ্ছে বেকিং পাউডার উৎপন্ন হয়। ঠিক আছে, তো এই সংকেতটা আমাদের খুবই জরুরি যে বেকিং পাউডার NaHCO3 প্লাস C4H6O6 এটা হচ্ছে কি, এটা কি উৎপন্ন হবে, Na2C4H6O6, অর্থাৎ Na2 খালি হবে আর C4H6O6 দুইটাই থাকবে। সোডিয়াম শুধু হচ্ছে টার্টারিক অ্যাসিডের সাথে যাবে, আর উৎপন্ন হবে কি কার্বন ডাইঅক্সাইড, আর হচ্ছে পানি উৎপন্ন হবে। ওকে 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 আচ্ছা, কাজ নির্গত, এক সেকেন্ড। নির্গত কার্বন ডাইঅক্সাইড গ্যাস কেক বা বিস্কুটে বুদবুদ সৃষ্টি করে, ফলে তা ফেঁপে ওঠে ও নরম হয়। এই কারণে এটি লিভেনিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। মৌমাছির হুলে জ্বালা করার কারণ, মৌমাছির বিষে মেলিটিন ও অ্যাপামিন। মৌমাছির বিষে কী থাকে, মেলিটিন ও অ্যাপামিন নামের অ্যাসিডিক উপাদান থাকে। এগুলো শরীরে প্রবেশ করলে অম্লতা বেড়ে গিয়ে জ্বালা ও ব্যথা সৃষ্টি করে। প্রতিকার হিসেবে ক্ষারীয় দ্রব্য যেমন চুনের পানি ব্যবহার করলে অ্যাসিড নিরপেক্ষ হয়ে যায়। চিকিৎসায় ক্যালামাইন লোশন প্রয়োগ করলে ওকে, জিঙ্ক কার্বন ক্যালামাইন লোশন প্রয়োগ করলে ব্যথা ও প্রদাহ কমে। আমরা চুন যেমন চুনের পানি ব্যবহার করলে হচ্ছে এটা কমে যায়। মেলিটিন ও অ্যাপামিন থাকে কিন্তু মৌমাছির বিষে, জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা কিন্তু খারের ব্যবহার হিসেবে আসতেই পারে যে মৌমাছির কামড়ে, মানে মৌমাছির হলে জ্বালা করলে কী করা উচিত বা কীভাবে খারের ব্যবহার করতে পারি। অ্যাসিড ও ক্ষার ও বিজারণ। রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ যদি ইলেকট্রন হারায় অথবা অক্সিজেন গ্রহণ করে, রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড ক্ষার ও বিজারণ। ওকে, রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ যদি ইলেকট্রন হারায় অথবা অক্সিজেন গ্রহণ করে কিংবা হাইড্রোজেন ত্যাগ করে, সেটিকে জারণ বলে। ওকে, ইলেকট্রন হারায় অথবা অক্সিজেন গ্রহণ করে অথবা হাইড্রোজেন ত্যাগ করে, তাহলে সেটিকে জারণ বলে। বিপরীত কোনো পদার্থ যদি ইলেকট্রন গ্রহণ করে অথবা অক্সিজেন ত্যাগ করে, ওকে, অক্সিজেন ত্যাগ করে কিংবা হাইড্রোজেন গ্রহণ করে, ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন
অক্সিজেন গ্রহণ করে, হাইড্রোজেন ত্যাগ করে। আর এ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে, ইলেকট্রন গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে এবং হাইড্রোজেন গ্রহণ করে এবং হাইড্রোজেন গ্রহণ করে। ও হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, হাইড্রোজেন ত্যাগ করে আর অক্সিজেন হচ্ছে গ্রহণ করে। আর বিপরীতে হচ্ছে কি হয়, বিপরীতে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে, খালি অক্সিজেনটা ত্যাগ করবে ব্যাস, আর বাকি সবই গ্রহণ করবে। যাই হোক, সেটাকে বিজারণ বলে। হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়া। হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করলে কী হবে, পানি উৎপন্ন হবে। এখানে হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ইলেকট্রন হারাচ্ছে, তাই এটি জারিত হচ্ছে। ইলেকট্রন হারাচ্ছে মানে জারিত হচ্ছে। যুক্ত হয়ে কী হচ্ছে, ইলেকট্রন হারাচ্ছে তাই কী হচ্ছে, জারিত হচ্ছে। অন্যদিকে অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে তাই এটি বিজারিত হচ্ছে। অক্সিজেন হচ্ছে কী করছে, ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হচ্ছে। যে গ্রহণ করতেছে সে বিজারিত হচ্ছে, আর যে হারাচ্ছে সে জারিত হচ্ছে। ওকে, তো গ্রহণ করার ফলে ওর একটা ওয়াট বেড়ে যাচ্ছে, বিটা বেড়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তাই হোক, তামা অক্সাইড ও হাইড্রোজেনের বিক্রিয়া। তামা CuO যোগ হাইড্রোজেন, তাহলে কী হবে, কপার আর হচ্ছে পানি উৎপন্ন হবে। তামা অক্সাইড, ওকে, কপার অক্সাইড অক্সিজেন ত্যাগ করছে অর্থাৎ বিজারিত হচ্ছে, অক্সিজেন ত্যাগ করছে ও অক্সিজেন ত্যাগ করে হচ্ছে কী হচ্ছে, বিজারিত হচ্ছে। আর হাইড্রোজেন অক্সিজেন গ্রহণ করে কী হচ্ছে, এখানে অক্সিজেন গ্রহণ করে হাইড্রোজেন জারিত হচ্ছে। ওকে, আচ্ছা, অ্যাসিড ক্ষারের জারণ বিজারণ বিক্রিয়া। অ্যাসিড ও ক্ষার কেবল অম্লত্ব বা খারত্ব নির্ণয়ের মাধ্যম নয়, অনেক ক্ষেত্রেই তারা ইলেকট্রন আদান প্রদানের বিক্রিয়াকে সক্রিয়ভাবে অংশ নেয়। দস্তা সালফিউরিক অ্যাসিড, ওকে, জিঙ্ক আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে জিঙ্ক সালফেট, হাইড্রোজেন উৎপন্ন হয়। এখানে দস্তা ইলেকট্রন হারাচ্ছে, দস্তা হচ্ছে কি হচ্ছে, ইলেকট্রন হারাচ্ছে, তাই এটি জারিত পদার্থ। দস্তা হচ্ছে ইলেকট্রন হারাচ্ছে, তাই জারিত পদার্থ। আর অ্যাসিড থেকে উৎপন্ন হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করছে, তাই এটি বিজারিত পদার্থ। ওকে, আচ্ছা, তো জিঙ্ক বিজারক আর হচ্ছে, ওকে ফাইন। লো হাইড্রোক্সিল অ্যাসিড লোহা ইলেকট্রন হারিয়ে জারিত হচ্ছে, আর অ্যাসিডের হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হচ্ছে। তামা ঘন নাইট্রিক অ্যাসিড, এখানে তামা ইলেকট্রন হারিয়ে বিজারিত। আচ্ছা, জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে আমরা পরবর্তীতে আরও ডিটেলসে জানবো। পিএইচ। পিএইচ হলো কোনো জলীয় দ্রবণে উপস্থিত হাইড্রোজেনের আয়নের ঘনমাত্রা। পিএইচ কি, কোনো জলীয় দ্রবণে, পিএইচ হচ্ছে কোনো জলীয় দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। পিএইচ হচ্ছে কোনো জলীয় দ্রবণে উপস্থিত হাইড্রোজেন যে আয়ন, এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটা হচ্ছে পিএইচ। কতটুকু হাইড্রোজেন আয়ন সেই পানির বা জলীয় দ্রবণে রয়েছে। কে ঋণাত্মক লগারিদম হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ঋণাত্মক লগারিদম মান। এটি কোনো দ্রবণের অম্লত্ব বা ক্ষারত্ব নির্দেশ করে। পিএইচ শব্দটি এসেছে পটেনশিয়াল অফ হাইড্রোজেন থেকে। পিএইচ শব্দটি এসেছে কি, পটেনশিয়াল অফ হাইড্রোজেন থেকে, যার অর্থ হাইড্রোজেন আয়নের সম্ভাবনা বা ঘনমাত্রা। গাণিতিক সূত্র হচ্ছে পিএইচ ইকুয়াল মাইনাস লগ থার্ড ব্রেকেট H প্লাস। ওকে, গাণিতিক সূত্র মাইনাস লগ H। এখানে H প্লাস দ্বারা বোঝানো হয় দ্রবণে প্রতি লিটার হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা। প্রতি লিটার, এখানে H প্লাস দ্বারা বোঝানো হয় কি, প্রতি লিটার হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা। প্রতি লিটার হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা। হ্যাঁ, যত বেশি হবে পিএইচ তত কম হবে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন এটা যত বেশি হবে আর পিএইচ মান তত কম হবে। ওকে, প্রতিটি হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা। দ্রবণ তত বেশি অম্লীয় হবে, পিএইচ তত কমতে থাকবে, আর কি এটা তত অম্লতা বাড়তে থাকবে। অর্থাৎ হাইড্রোজেন আয়ন যত বেশি, অম্ল তত বেশি, আর অম্ল কখন বেশি হয়, যত পিএইচ মান কম হয়। ওকে, তো উদাহরণ যদি বলা যায় যে H প্লাস ইকুয়াল 1 × 10⁻³ মোল পার লিটার হয়, তাহলে পিএইচ হবে কত, পিএইচ হবে 3। আর যদি H প্লাস ইকুয়াল 1 × 10⁻⁷ মোল পার লিটার হয়, তাহলে পিএইচ কত হবে, পিএইচ হবে 7, যা এটা কি নিরপেক্ষ। ওকে, পিএইচ স্কেল তো আমরা জানি যে পিএইচ স্কেল একটি লগারিদম সংখ্যা রেখা যার 0 থেকে 14 পর্যন্ত বিস্তৃত, এটি দ্রবণের প্রকৃতি নির্দেশ করে। পিএইচ 7 ইকুয়াল নিরপেক্ষ, পিএইচ 7-এর কম মানে অম্লীয়, 7-এর বেশি মানে কি ক্ষারীয়। ওকে, বেসিক বা অ্যালকালাইন। ওকে, হাইড্রোলিক অ্যাসিড, আচ্ছা, এটা হচ্ছে অ্যাসিডিক বিষয়টা জানি আমরা। হাইড্রোলিক অ্যাসিড 1 থাকলে শক্তিশালী অম্লীয়, এটার নাম হচ্ছে হাইড্রোলিক অ্যাসিড। 3 থাকলে দুর্বল অম্লীয়, এটা হচ্ছে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড। নিরপেক্ষ হচ্ছে বিশুদ্ধ পানি 7, ক্ষারীয় হচ্ছে সাবান দ্রবণ 9, শক্তিশালী ক্ষার হচ্ছে ব্লিচিং পাউডার দ্রবণ
12। সবল ও দুর্বল অ্যাসিডের পিএইচের পার্থক্য। সবল অ্যাসিড যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ওকে, এরপরে HNO3 পানিতে সম্পূর্ণভাবে আয়নিত হয়, তাই এদের দ্রবণ H প্লাস বেশি, পিএইচ কম, প্রায় 1 থেকে 2। দুর্বল অ্যাসিড এটা হচ্ছে কি CH3COOH বা H2CO3 আংশিকভাবে আয়নিত হয়, তাই এদের দ্রবণে H প্লাস কম, পিএইচ বেশি, প্রায় 4 থেকে 6। একইভাবে দুর্বল ক্ষার যেমন ANH4OH আংশিকভাবে আয়নিত হয়, তাই এর পিএইচ শক্তিশালী ক্ষারের তুলনায় কম হয়। পিএইচ পরিবর্তনের ধারণা। বিশুদ্ধ পানির পিএইচ 7, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বিশুদ্ধ পানি তাপমাত্রা এই কত, পিএইচ হচ্ছে 7। এটা কত ডিগ্রি তাপমাত্রা? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এছাড়া যদি কোনো দ্রবণে হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা 10 গুণ বেড়ে যায়, তবে পিএইচ 1 একক কমে যায়। যদি কোনো দ্রবণে কি হয়, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 গুণ বাড়ে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি হয়, কোনো দ্রবণে যদি 10 গুণ বাড়ানো হয়, তাহলে পিএইচ 1 কমে যায়। ওকে, যত বেশি হবে তার মানে কি অম্ল তত বেশি, আর অম্ল বেশি মানে কি ওই পিএইচ স্কেল থেকে মান কমবে। ঠিক আছে, এটা সাধারণ হিসাব, কিন্তু এটা গুলিয়ে ফেলার কিছু নাই। গাণিতিক প্রমাণ হচ্ছে পিএইচ ইকুয়াল মাইনাস লগ H প্লাস। ধরা যাক প্রাথমিকভাবে হচ্ছে H প্লাস 1 ইকুয়াল কত, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, তার মানে কত, মাইনাস লগ 7 টু দি পাওয়ার মাইনাস 7 ইকুয়াল 7। ওকে, আর এখানে যদি 10 গুণ বেড়ে যায়, তাহলে এই কি হবে, 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইকুয়াল 1 টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মোল পারলে এটা তার মানে কত হবে, 6। ওকে, তো এরকমই আর কি। যাই হোক, এরপরে পিএইচ নির্ণয়ের যে পদ্ধতি, ইউনিভার্সাল ইন্ডিকেটর ও পিএইচ পেপার। ইউনিভার্সাল ইন্ডিকেটর ও পিএইচ পেপার। ওকে, পিএইচ নির্ণয়ের পদ্ধতি, ইউনিভার্সাল ইন্ডিকেটর ও পিএইচ পেপার। ইউনিভার্সাল ইন্ডিকেটর এমন একটি রঙিন দ্রবণ যা দ্রবণে পিএইচ অনুযায়ী রং পরিবর্তন করে। পিএইচ পেপার দ্রবণে ডুবিয়ে মানকি রঙের চার্টের সঙ্গে মিলিয়ে আনুমানিক পিএইচ নির্ধারণ করা হয়। ওকে, তো পিএইচ মিটার সবচেয়ে নির্ভুল যন্ত্র। এতে একটি গ্লাস ইলেকট্রোড থাকে, দ্রবণে পাওয়া পরিমাণ করে এবং ডিজিটাল স্ক্রিনে সরাসরি পিএইচ মান প্রদর্শন করে। শিল্প গবেষণায় ওষুধ প্রস্তুতিতে এটি অপরিহার্য নির্দেশক। যে রাসায়নিক পদার্থ দ্রবণের অম্লত্ব খারত্ব অনুসারে নিজস্ব রং পরিবর্তন করে তাকে নির্দেশক বলা হয়। যে রাসায়নিক পদার্থ দ্রবণের অম্লত্ব খারত্ব অনুসারে যে রাসায়নিক পদার্থ কি করে, যে রাসায়নিক পদার্থ দ্রবণের অম্লত্ব খারত্ব অনুসারে নিজস্ব রং পরিবর্তন করে তাকে নির্দেশক বলা হয়। এগুলো অ্যাসিড ও ক্ষারের উপস্থিতি সহজে বোঝাতে সাহায্য করে, যেমন কি লিটমাস। ওকে, সো লিটমাস অম্লীয় মাধ্যমে রং লাল আর ক্ষারীয় মাধ্যমে রং নীল। মিথাইল অরেঞ্জ জানি, লাল থাকলে হলুদ হয়ে যায়। ফেনলফথেনিল, ওকে, ফেনলফথেনিল হচ্ছে কি বর্ণহীন থাকে, কিন্তু বাট যখন অ্যাসিডের ভিতরে চুবানো হয় এটা কি হয়ে যায়, এটা কিন্তু গোলাপি কালার হয়ে যায়। ওকে, আচ্ছা, যাই হোক, ব্রোমোথাইমল ব্লু। ওকে, ব্রোমোথাইমল ব্লু এটা হলুদ কালার থাকে। ক্ষারীয় তেতো বলে হচ্ছে নীল কালার হয়ে যায়। মিথাইল রেড, লাল থাকে, হলুদ হয়ে যায়। ওকে, তার মানে এটা বুঝাই গেল বেশিরভাগই নীল আর হলুদ। ওকে, আর ফেনলফথেনিল হচ্ছে বর্ণহীন থাকে, সেটা গোলাপি হয়ে যায়। ওকে, নির্দিষ্ট ব্যবহার অম্ল ক্ষার শনাক্তে, ট্রাইটেশন পরীক্ষা, সমাপ্তি বিন্দু নির্ধারণে, দ্রবণের পিএইচ পরিবর্তনে বা পর্যবেক্ষণে। ওকে, বাফার দ্রবণ। যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলেও পিএইচ প্রায় অপরিবর্তিত থাকে। যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলেও পিএইচ প্রায় অপরিবর্তিত থাকে তাকে বাফার দ্রবণ বলে। ওকে, যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করা হলেও পিএইচ অপরিবর্তিত থাকে বাফার দ্রবণ বলে। এই দ্রবণ পিএইচ স্থিতিশীল থাকে, বিশেষ করে জীবদেহ ও ওষুধ প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়া এটি অপরিহার্য ভূমিকা পালন করে। ওকে, বাফার দ্রবণ কাকে বলে আমরা বুঝে গেলাম বিষয়টা। যাই হোক, এবার বাফার দ্রবণের প্রকারভেদ। অম্লীয় বাফার আর হচ্ছে কি ক্ষারীয় বাফার। তো অম্লীয় বাফার কি, অম্লীয় বাফার গঠিত হয় একটি দুর্বল অ্যাসিড এবং তার শক্ত ক্ষারের লবণ দ্বারা। দুর্বল অ্যাসিড আর হচ্ছে শক্ত ক্ষারের লবণ দ্বারা হচ্ছে কি হয়, এই বাফার দ্রবণ গঠিত হয়। এগুলো সাধারণত পিএইচ হচ্ছে 4 থেকে 5 অঞ্চলে কাজ করে, পিএইচ 4 থেকে 6 সরি। আর হচ্ছে উদাহরণ হচ্ছে CH3COOH অ্যাসিটিক অ্যাসিড যোগ CH3COON সোডিয়াম অ্যাসিটেট। কার্যকরী, যদি দ্রবণে আয়ন যোগ করা হয় তখন অতিরিক্ত আয়ন অ্যাসিডে রূপান্তরিত হয়ে নিষ্ক্রিয় হয়, ফলে পিএইচ অপরিবর্তিত থাকে। যদি দ্রবণে OH মাইনাস আয়ন যোগ করা হয় তখন OH মাইনাস প্লাস আয়ন এটা মিলে হচ্ছে পানি উৎপন্ন হয়। মুক্ত আয়ন পানিতে গঠন করে, ফলে পিএইচ প্রায় অপরিবর্তিত থাকে। ব্যবহার অম্লীয় বাফার দ্রবণ জৈব রসায়নে অ্যাস্টার গঠনের জন্য আদর্শ পরিবেশ। ওকে, আচ্ছা ঠিক আছে। এটাকে বিক্রিয়ার হার ও ফলন নিয়ন্ত্রণ করে।
ক্ষারীয় দ্রবণ, ক্ষারীয় বাফার তৈরি হয় একটি দুর্বল ক্ষার ও তার শক্ত অ্যাসিডের লবণ দিয়ে। এগুলো সাধারণত পিএইচ 8 থেকে 10 অঞ্চলে কাজ করে, উদাহরণ NH4OH। ওকে, যাই হোক, এরপরে হচ্ছে কার্যপ্রণালী। যদি দ্রবণে আয়ন যোগ করা হয় তখন অ্যামোনিয়া প্লাস আয়ন অ্যামোনিয়াম হয়, অতিরিক্ত আয়ন নিষ্ক্রিয় হয়ে যায়, ফলে পিএইচ অপরিবর্তিত থাকে। যদি দ্রবণে হাইড্রোক্সিল আয়ন যোগ করা হয় তখন অ্যামোনিয়াম যোগ হাইড্রোজেন, তখন কি হয়, অ্যামোনিয়া আর হচ্ছে পানি উৎপন্ন, অতিরিক্ত OH আয়ন পানি গঠন করে, তাই পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। তুলনামূলকভাবে ক্ষারীয় বাফার দ্রবণের কার্যকারিতা অম্লীয় বাফারের চেয়ে কিছুটা কম, কারণ দুর্বল ক্ষার দুর্বল ক্ষার যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড খুব অল্প আয়নিত হয় এবং পানি স্বাভাবিক ক্ষারীয় পরিবেশে স্থিতিশীল নয়। রক্তের বাফার ব্যবস্থা। মানবদেহে রক্তের স্বাভাবিক পিএইচ প্রায় 7.35 থেকে 7.45, অর্থাৎ কিছুটা ক্ষারীয়। ওকে, যা প্রধানত হচ্ছে কি বাই প্রধানত বাইকার্বনেট বাফার সিস্টেম, H2CO4 বাই HCO3, ওকে, HCO3 মাইনাস দ্বারা নিয়ন্ত্রিত। যাই হোক, এটা হচ্ছে কি করে, এটা হচ্ছে অ্যাসিড যোগ হলে কি হয়, অ্যাসিড যদি যোগ হয় অর্থাৎ আয়ন যোগ হয় তাহলে H2CO3, ওকে, আর ক্ষার যোগ হলে কি হয়, HCO3 আর পানি। তার মানে এটার তেমন কোনো পরিবর্তন হয় না। পিএইচ 7.4 থেকে বিচ্যুতি হলে শরীরে গুরুতর সমস্যা দেখা দিতে পারে। পিএইচ যদি 7.4 থেকে বিচ্যুত হলে গুরুতর হচ্ছে এই দিতে পারে হচ্ছে পিএইচ থাকে 7.35-এর নিচে থাকে অ্যাসিডোসিস, যার ফলে। আর যদি পিএইচ 7.35-এর নিচে হয় তাহলে শ্বাসকষ্ট, ক্লান্তি, অচেতনতা হতে পারে। আর পিএইচ 7.45-এর যদি বেশি হয় 4-5-এর বেশি হয় তাহলে এতে স্নায়ু খিঁচুনি বা শ্বাস প্রশ্বাসে অস্বাভাবিকতা দেখা দিতে পারে। অর্থাৎ বেশিরভাগ যাই হোক না কেন, তার শ্বাসকষ্ট, ক্লান্তি, অচেতনতা ইত্যাদি হতে পারে। ওকে, পিএইচ মান হচ্ছে 7.35 থেকে 7.45-এর মধ্যে থাকতে হবে। ওকে, তো মুখ ও দাঁতের স্বাস্থ্যের ক্ষেত্রে পিএইচ কীভাবে ভূমিকা রাখে দেখি। মুখ গহ্বরে ব্যাকটেরিয়া শর্করা ভেঙে অ্যাসিড উৎপন্ন করে। যখন মুখের পিএইচ 5.5-এর নিচে নেমে যায়, 5.5-এর নিচে নেমে যায়, তখন দাঁতের এনামেল ক্ষয় হয়। এনামেল ক্ষয় হতে হয় লাল লাল আর স্বাভাবিক পিএইচ প্রায় হচ্ছে লাল আর স্বাভাবিক পিএইচ পানির মতোই 6.5 থেকে 7.5, যা মুখে অম্লত্ব নিয়ন্ত্রণ করে। পাকস্থলীর পিএইচ, পাকস্থলী উৎপন্ন হাইড্রো HCl খাদ্য হজমে সহায়তা করে ও জীবাণু ধ্বংস করে। স্বাভাবিক পিএইচ হচ্ছে 1 থেকে 2, কিন্তু অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে অম্বল গ্যাস বা আলসার হতে পারে। অ্যাসিডের পরিমাণ যদি বাড়ে তাহলে অম্বল গ্যাস বা আলসার হতে পারে। এই অবস্থায় অ্যান্টাসিড ওষুধ যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যা অতিরিক্ত HCl নিরপেক্ষ করে। প্রস্রাবের পিএইচ হচ্ছে 5.5 থেকে 7, অর্থাৎ হচ্ছে অ্যাসিড থেকে পানি, যা দেহের অ্যাসিড ও বেস ভারসাম্য নির্দেশ করে। এই অস্বাভাবিক হলে কিডনি ও বিপাকীয় সমস্যা, কিডনি আর বিপাকের সমস্যা হতে পারে। রক্তের পিএইচ হচ্ছে 7.4, এটি পরিবর্তিত, এটা তো বললাম, রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45-এর মধ্যে। এটা যদি উল্টাপাল্টা হয় তাহলে কি, এটি পরিবর্তন হলে দেহের এনজাইম কাজ করতে পারে না, দেহের যে এনজাইম সেটা কাজ করতে পারে না, অক্সিজেন পরিবহনটা ব্যাহত হয়, যেন শ্বাসকষ্ট হতে পারে, কোষের কার্যক্রমে বিঘ্ন ঘটে। ওকে, কোষীয় কার্যক্রমে হচ্ছে বিঘ্ন ঘটে। কৃষিক্ষেত্রে পিএইচের ভূমিকা। কৃষিক্ষেত্রে 6.5 থেকে 7.5, এখানে যে পিএইচ কোনটা কত এটা কিন্তু মাথায় থাকতে হবে। ওকে, ফলে ফসল ভালো জন্মায়। অতিরিক্ত অম্লীয় মাটিতে পিএইচ কম ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, আয়ন ধুয়ে বেরিয়ে যায়। ফলে মাটির উর্বরতা, এই ক্যালসিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা আয়ন ধুয়ে বেরিয়ে যায়, যার ফলে মাটির উর্বরতা হ্রাস পায়। সমাধান: চুন, ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রয়োগ করে পিএইচ বাড়ানো। অতিরিক্ত ক্ষারীয় মাটিতে অতিরিক্ত ক্ষারীয় মাটিতে পিএইচ 9.5-এর চেয়ে বেশি। অ্যালুমিনিয়াম 3 আয়ন দ্রবীভূত হয়ে গাছের মূল কোষে প্রবেশ করে বিষক্রিয়া ঘটায়। এর ফলে কী হয়, ক্ষারীয় মাটিতে এই আয়ন দ্রবীভূত হয়ে গাছের মূল কোষে পৌঁছে কী হয়, প্রবেশ করে বিষক্রিয়া ঘটায়। সমাধান হিসেবে জিপসাম অর্থাৎ ক্যালসিয়াম সালফেট প্রয়োগ করে মাটিতে পিএইচ কমানো হয়। খাদ্য সংরক্ষণে পিএইচ। ভিনেগার CH3COOH খাদ্য সংরক্ষণের ব্যবস্থা। এটি দ্রবণের পিএইচ কমিয়ে ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করে, ফলে আচার ও সস দীর্ঘদিন ভালো থাকে। এখানে হচ্ছে কী হয়, পিএইচ কমায়। শিল্প প্রসাধনের ওষুধ। প্রসাধনী সাবান ও ডিটারজেন্ট তৈরিতে পিএইচ বজায় রাখা হয়। ত্বকের স্বাভাবিক পিএইচ 4.8 থেকে 5.5, ত্বকের যে স্বাভাবিক পিএইচ এটা কিন্তু 4.8 থেকে 5.5। ওকে, অ্যাসিডিও, তাই এই সীমার মধ্যে প্রসাধনী তৈরি করা হয়। ওকে, অতিরিক্ত ক্ষারীয় সাবান, অতিরিক্ত যদি ক্ষার থাকে সাবানে তাহলে কী হয়, ত্বককে শুষ্ক ও রুক্ষ করে।
আর হচ্ছে চামড়াজাত পণ্য তৈরিতে নিয়ন্ত্রিত পিএইচ অপরিহার্য। অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার চামড়াকে শক্ত ও ভঙ্গুর করে ফেলে। অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার চামড়াকে শক্ত ও ভঙ্গুর করে ফেলে। ঔষধ ইনজেকশন দ্রবণ নির্দিষ্ট পিএইচতে স্থিতিশীল থাকে, পিএইচ পরিবর্তন হলে ওষুধের কার্যকারিতা নষ্ট হতে পারে। ট্রাইটেশন ও প্রশমন বিন্দু। ট্রাইটেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জানা ঘনমাত্রার এক দ্রবণ দ্বারা অজানা ঘনমাত্রার এক অন্য দ্রবণ নিরপেক্ষ করা হয়। প্রশমন বিন্দু বা এন্ড পয়েন্ট হলো সেই অবস্থান যেখানে অ্যাসিড ও ক্ষারের মোলার অনুপাত সমান হয় এবং বিক্রিয়া সম্পূর্ণ হয়। উদাহরণ উদাহরণ হাইড্রোক্লোরাইড অ্যাসিড, ওকে, এটা হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা উৎপন্ন হয় কি সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ আর পানি উৎপন্ন হয়। এই পর্যায়ে দ্রবণের পিএইচ প্রায় 7 হয় এবং নির্দিষ্ট রং পরিবর্তন ঘটে যা ট্রাইটেশন সঠিক সমাপ্তি নির্দেশ করে। ট্রাইটেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জানা ঘনমাত্রার এক দ্রবণ দ্বারা অজানা ঘনমাত্রার অন্য দ্রবণ নিরপেক্ষ করা হয়। ওকে, জানা ঘনমাত্রার এক দ্রবণ দ্বারা অজানা ঘনমাত্রার অন্য দ্রবণ নিরপেক্ষ করা হয়। প্রশমন বিন্দু এন্ড পয়েন্ট হলো সেই অবস্থান যেখানে অ্যাসিড ও ক্ষারের মোলার অনুপাত সমান হয় এবং বিক্রিয়া সম্পন্ন হয়। এই পর্যায়ে দ্রবণের পিএইচ প্রায় 7 হয়, নির্দিষ্ট রং পরিবর্তন ঘটে ট্রাইটেশন সমাপ্তি নির্দেশ করে। পিএইচ ও পিওএইচ এর সম্পর্ক পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। শরীরে পিএইচের নিয়ন্ত্রণ। এই ট্রাইটেশন বা প্রশমন বিন্দু জিনিসটা আমি বুঝি নাই। এই ট্রাইটেশন প্রশমন বিন্দুটা হচ্ছে আমাকে আবার ভালো করে দেখতে হবে। ট্রাইটেশন ও প্রশমন বিন্দু। ওকে, সো মানবদেহে বিভিন্ন অংশে পিএইচ ভিন্ন ভিন্ন হয় এবং এই ভারসাম্য জীবনধারার জন্য অপরিহার্য। রক্ত হচ্ছে আনুমানিক পিএইচ 7.35 থেকে 7.45, পাকস্থলীর রসে 1 থেকে 2, ক্ষুদ্রান্ত্রে 4.8 থেকে 5.5, মূত্রতে 5.5 থেকে 7, লালাতে 6.5 থেকে 7। যাই হোক, এবার সামান্য পরিবর্তন ঘটলে যেমন প্রাণীখানি হতে পারে, তেমনি দেহের বাফার সিস্টেম, শ্বাসক্রিয়া এবং কিডনি একত্রে পিএইচ নিয়ন্ত্রণ করে। অ্যাসিড রেইন বা অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি হলো এমন এক ধরনের বৃষ্টি যার পানিতে অতিরিক্ত পরিমাণে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবীভূত থাকে। অ্যাসিড বৃষ্টি হলো এমন এক ধরনের বৃষ্টি যার পানিতে কি থাকে, অতিরিক্ত পরিমাণে সালফিউরিক অ্যাসিড। অ্যাসিড বৃষ্টি হলো এমন এক ধরনের বৃষ্টি যার পানিতে অতিরিক্ত পরিমাণে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবীভূত থাকে। ওকে, অ্যাসিড বৃষ্টি কি এমন এক ধরনের বৃষ্টি যার পানিতে অতিরিক্ত পরিমাণে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ওকে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবীভূত থাকে। ফলে বৃষ্টির পিএইচ মান 3.5 থেকে 5.5 নেমে আসে। সাধারণ বৃষ্টির পানি অম্লীয় হচ্ছে পিএইচ হচ্ছে 6, কিন্তু অ্যাসিড বৃষ্টির পানিতে অ্যাসিডের ঘনমাত্রা অনেক বেশি হয় যা প্রকৃতি ও জীবজগতের জন্য মারাত্মক ক্ষতিকর। অ্যাসিড বৃষ্টির কারণ: শিল্প কারখানা ও যানবাহনের ধোঁয়া, বিভিন্ন শিল্প, বিদ্যুৎ কেন্দ্র, মোটর ইঞ্জিন থেকে সালফার ডাইঅক্সাইড, এইসব থেকে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলো বাতাসে ছড়িয়ে পড়ে বায়ুমণ্ডলে অক্সিজেন, জলীয় বাষ্প এর সাথে সঙ্গে বিক্রিয়া করে শক্তিশালী অ্যাসিড তৈরি করে। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে কি, সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন সালফেট উৎপন্ন হয়। এই সালফেট পানির সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ওকে, সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়, সালফেট আর হচ্ছে পানি উৎপন্ন হয়, সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। তারপরে হচ্ছে এই নাইট্রিক, এছাড়া হচ্ছে দুই অণু হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি নাইট্রোজেন অক্সাইড HNO2 আর HNO3 উৎপন্ন করে। উৎপন্ন সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিড, এই সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিড কী করে, বৃষ্টির জলে মিশে গিয়ে বৃষ্টিকে অম্লীয় করে তোলে। জীবাশ্ম জ্বালানি দহন, কয়লা, তেল প্রকৃতিক গ্যাসে থাকা সালফিউরিক ও নাইট্রোজেন জ্বলার সময় এই যে সালফার ডাইঅক্সাইড আর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। বিশেষ করে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র, ইট ভাটা, পুরোনো গাড়ির ইঞ্জিন, এই গ্যাসগুলো উৎপন্ন হয় এই বৃষ্টির পানিকে অম্লীয় করে তোলে। আগ্নেয়গিরি উদ্গীরণ, আগ্নেয়গিরি থেকে বিপুল পরিমাণে সালফার ডাইঅক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2S নির্গত হয়। এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে উঠে গিয়ে জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন অ্যাসিড উৎপন্ন করে। প্রাকৃতিকভাবে এটি অ্যাসিড বৃষ্টির একটি গুরুত্বপূর্ণ উৎস। বজ্রপাত ও প্রাকৃতিক বৈদ্যুতিক বিক্রিয়া। বজ্রপাতের সঙ্গে উচ্চ তাপমাত্রার নাইট্রোজেন ও অক্সিজেন বিক্রিয়া করে NO2 তৈরি করে, NO আর NO2 তৈরি করে। N2 আর অক্সিজেন এর বিক্রিয়া করে 2NO, আর 2NO অক্সিজেন বিক্রিয়া করে 2NO2। ওকে, দুই অণু হচ্ছে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এরপর এই NO2 জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, যা বৃষ্টির পানিতে দ্রবীভূত হয়ে অ্যাসিড বৃষ্টি ঘটায়। জাহাজ, বিমান ও নগর বর্জ্য দহন। জাহাজের ভারী তেল, বিমানের জেট ফুয়েল, শহরের বর্জ্য
পোড়ানোর ফলে সালফার ও নাইট্রোজেন মুক্ত গ্যাস নির্গত হয়। এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে অক্সিডাইজ হয়ে অ্যাসিড তৈরি করে, যা দূরত্ব অতিক্রম করে মেঘের সঙ্গে যুক্ত হয় এবং বৃষ্টির সময় ভূমিতে নামে। অ্যাসিড বৃষ্টির গঠন প্রক্রিয়া। শিল্প, যানবাহন, আগ্নেয়গিরি বা জীবাশ্ম জ্বালানি থেকে সালফার ডাইঅক্সাইড NO2 গ্যাস নির্গত হয়। এই গ্যাসগুলো বাতাসে উঠে গিয়ে অক্সিজেন ও জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে H2SO4, HNO3 ও অন্যান্য অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিডগুলো মেঘের জলকণায় মিশে অম্লীয় ফোঁটা তৈরি করে। যখন বৃষ্টি হয় তখন এই ফোঁটাগুলো পানির সঙ্গে মিশে ভূমিতে নামে, এটি অ্যাসিড বৃষ্টি। ওকে, অ্যাসিড বৃষ্টির মূল রাসায়নিক বিক্রিয়া হলো সালফিউরিক অ্যাসিড আর পানি হচ্ছে কি হয়, সালফার ডাইঅক্সাইড আর হচ্ছে পানির বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। সালফেট আর পানি বিক্রিয়া করে হচ্ছে সালফেট ও পানি উৎপন্ন করে H2SO4। আবার হচ্ছে দুই অণু যে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করে হচ্ছে কি উৎপন্ন হয়, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। HCl বায়ু থেকে বৃষ্টির পানিতে দ্রবীভূত হয়ে HCl অ্যাসিড তৈরি করে। ওকে, বৃষ্টির পানিতে দ্রবীভূত হয়ে HCl অ্যাসিড তৈরি করে। এটাই হচ্ছে মূল। ওকে, এই আমাদের সবগুলো মানে এই বিক্রিয়াটা মনে রাখলেই হচ্ছে আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে। এই অ্যাসিড বৃষ্টির যে তৈরি, এই বিষয়টা হচ্ছে এই কয়টা মনে রাখলেই হবে। ওকে, অ্যাসিড বৃষ্টির যে ক্ষতিকর প্রভাব। অ্যাসিড বৃষ্টি বহিত পরিবেশ ও জীবজগতের প্রায় প্রতিটি উপাদানের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। এর ফলে মাটি, জলজ প্রাণী, উদ্ভিদ, প্রাণী ও মানুষ সবই প্রভাবিত হয়। মাটির ওপর প্রভাব। অ্যাসিড বৃষ্টির কারণে মাটির pH মান কমে গিয়ে মাটি অতিরিক্ত অম্লীয় হয়ে পড়ে। এতে লবণের দ্রাব্যতা পরিবর্তিত হয় এবং লবণের দ্রাব্যতা পরিবর্তন হয়। গাছের শিকড়ের প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে না। আয়ন বিনিময় প্রক্রিয়া ব্যাহত হয়, ফলে মাটির পুষ্টির ক্ষমতা কমে যায়। আয়ন বিনিময় প্রক্রিয়া ব্যাহত হয়, মাটির পুষ্টি গ্রহণ ক্ষমতা কমে যায়। ওকে, মাটির যে অণুজীব উপকারী যে কীটপতঙ্গ, এটা ধ্বংস হয়ে যায়। এছাড়াও এর দীর্ঘমেয়াদে মাটির উর্বরতা কমায় ফেলে। জলজ প্রাণীর উপর প্রভাব। অ্যাসিড বৃষ্টি নদীর জলাশয়ে পড়লে পানির pH কমে যায়। কী হয়, পানির pH কমে যায়, যা অধিক অম্লীয় করে ফেলে। pH 8-এর নিচে নেমে গেলে pH হচ্ছে কি 4-এর নিচে যদি নেমে যায় তাহলে কি হয়, অধিকাংশ মাছ ও জলজ প্রাণী মারা যায় বা বংশবিস্তার বন্ধ হয়ে যায়। অম্লীয় পানিতে দ্রবীভূত বিষাক্ত লবণ অ্যালুমিনিয়াম আর হচ্ছে ওই যে প্লাবোডিনাম খাদ্য শৃঙ্খলায় প্রবেশ করে জলজ প্রাণীর ক্ষতি করে। এছাড়া পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে তাদের শ্বাস-প্রশ্বাসে ব্যাহত হয়। দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে তাদের কি হয়, শ্বাস-প্রশ্বাসে ব্যাহত হয়। বনাঞ্চলের ওপর প্রভাব। অ্যাসিড বৃষ্টি গাছের পাতায় সরাসরি পড়লে পাতার ক্লোরোফিল নষ্ট হয়ে যায়, সালোকসংশ্লেষণ বন্ধ হয়ে যায়, মাটির অম্লীয়তা বৃদ্ধি, অণুজীব ধ্বংস কারণে গাছের খাদ্য উৎপাদন ব্যাহত। এছাড়া কি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস। এরপরে কি ফলে বৃহৎ বনাঞ্চল ধীরে ধীরে শুকিয়ে যায়। ইউরোপ ও উত্তর আমেরিকা অনেক বন ইতিমধ্যে অ্যাসিড বৃষ্টির কারণে হচ্ছে কি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব। অ্যাসিড বৃষ্টি সরাসরি সংস্পর্শে ত্বকে জ্বালা পোড়া ক্ষত তৈরি হতে পারে। অ্যাসিডযুক্ত বায়ু বা গ্যাস শ্বাসযন্ত্রে প্রবেশ করলে হাঁপানি, গ্যাস যদি শ্বাসযন্ত্রে প্রবেশ করে হাঁপানি, ব্রঙ্কাইটিস, দীর্ঘমেয়াদী ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এটি শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত করে। রক্তে অক্সিজেন পরিবহন সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়া কি প্রাণীর দেহের ওপর প্রভাব। অ্যাসিড যদি পানি পান করলে প্রাণীর অভ্যন্তরীণ টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। অ্যাসিডযুক্ত পানি পান করলে প্রাণীর অভ্যন্তরীণ টিস্যু ক্ষতিগ্রস্ত, তাদের ত্বকে ঘা বা ক্ষত তৈরি হতে পারে। দীর্ঘদিন এই পানি পান করলে লিভার কিডনির কার্যকারিতা নষ্ট হতে পারে। অনেক প্রাণীর প্রজনন ক্ষমতা সেটা কমে যেতে পারে। প্রজনন ক্ষমতা হচ্ছে কি হতে পারে, হ্রাস করতে পারে। স্থাপত্য ও নির্মাণ কাজে যে প্রভাব। অ্যাসিড বৃষ্টি ধাতব কাঠামো, ব্রিজ ও রেল লাইনের ক্ষয় করে। অ্যাসিড বৃষ্টি ধাতব কাঠামো, ব্রিজ ও রেল লাইনের ক্ষয় করে। অ্যাসিড বৃষ্টি ধাতব কাঠামো, ব্রিজ ও রেল লাইনের ক্ষয় করে। অ্যাসিড বৃষ্টি কী করে, ধাতব কাঠামো, ব্রিজ ও রেল লাইনের ক্ষয় করে। অ্যাসিড বৃষ্টি হচ্ছে ধাতব কাঠামো, ব্রিজ ও রেল লাইনের ক্ষয় করে। মার্বেল ও চুনাপাথর স্থাপত্যে অ্যাসিডের বিক্রিয়ায় ক্ষতি করে, যাকে স্টোন ক্যান্সার বলা হয়। মার্বেল বা চুনাপাথর স্থাপত্যে হচ্ছে কি করে অ্যাসিডের বিক্রিয়া ক্ষতি হয়, যাকে হচ্ছে স্টোন ক্যান্সার বলা হয়। এই বিক্রিয়া
স্টোন ক্যান্সার বলা হয়। এই বিক্রিয়া সালফিউরিক অ্যাসিড মার্বেলের ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে প্রতিক্রিয়া করে গঠন নষ্ট করে। ফলস্বরূপ ঐতিহাসিক স্থাপনা ও ভাস্কর্যের গায়ে দাগ, ক্ষয় ও রং পরিবর্তন ঘটে, যা তাদের সৌন্দর্য ও ঐতিহ্য নষ্ট করে। অ্যাসিড বৃষ্টির প্রতিকার যেভাবে করা সম্ভব। অ্যাসিড বৃষ্টি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে শিল্প, পরিবহন ও জ্বালানি ব্যবস্থায় সমন্বিত পরিবেশ বান্ধব পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। নিচে কার্যকর কিছু উপায় উল্লেখ করা হলো। জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস। ওকে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস, যেমন কয়লা, পেট্রোল, এছাড়াও ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানি সালফার ও নাইট্রোজেন যৌগ উপস্থিত থাকে, যা পুড়ে গিয়ে অ্যাসিড বৃষ্টির মূল হচ্ছে গ্যাস সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এই সমস্যার রোধে সৌরশক্তি, বায়ুশক্তি ও জলবিদ্যুৎ বায়োগ্যাসের মতো পরিচ্ছন্ন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা উচিত। সালফার ও নাইট্রোজেন নির্গমন নিয়ন্ত্রণ। শিল্প ও বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ধোঁয়ায় সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকে। এসব গ্যাস নির্গমনের আগে স্কারবার হচ্ছে ক্যাটালিটিক এবং কনভার্টার বা ইলেকট্রোলাস্টিক, তারপরে প্রিসিপিটেটর ব্যবহার করলে ক্ষতিকর গ্যাসের অংশে অপসারিত হয়। শিল্প ও বিদ্যুৎ কেন্দ্রে থেকে নির্গত ধোঁয়ায় সালফার ও নাইট্রোজেন নির্গমন নিয়ন্ত্রণ। শিল্প ও বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ধোঁয়ায় সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকে। এসব গ্যাস নির্গমনের আগে স্ক্রাববার, এরপরে হচ্ছে ক্যাটালিটিক কনভার্টার, ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর, ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটর, প্রিসিপিটেটর ব্যবহার করলে, ইলেকট্রোলাস্টিক প্রিসিপিটেটর ব্যবহার করলে, স্কারবার, ক্যাটালিক কনভার্টার, ইলেকট্রোলাস্টিক প্রিসিপিটেটর ব্যবহার করলে ক্ষতিকর গ্যাস অনেকাংশে অপসারিত করা যায়। ইটভাটা ও শিল্প কারখানায় আধুনিকীকরণ। পুরনো ইটভাটা ও ট্যানারি ধাতু প্রক্রিয়াকরণ কারখানায় আধুনিক ধোঁয়া পরিবেশন যন্ত্র স্থাপন করা উচিত। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ফিল্টার পরিষ্কার রাখলে বায়ু দূষণ কমে এবং অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা হ্রাস পায়। যানবাহনে উন্নত ইঞ্জিন ও জ্বালানি ব্যবহার। যানবাহন থেকে নির্গত গ্যাস অ্যাসিড বৃষ্টির একটি বড় উৎস। উন্নত ইঞ্জিন প্রযুক্তি, আনলিডেড ফুয়েল এবং হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি ব্যবহারে সালফার ও নাইট্রোজেন নির্গমন উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। বৃক্ষরোপণ ও সবুজ বেষ্টনী বৃদ্ধি। গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং বাতাস থেকে ক্ষতিকর গ্যাসের ঘনমাত্রা কমায়। শহর ও শিল্প অঞ্চলে গাছ লাগাতে হবে আর কি। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, প্রাকৃতিক গ্যাস, এলএনজি, সৌরশক্তি, বায়ুশক্তি, হাইড্রোজেন জ্বালানি ব্যবহার বাড়ানো গেলে সালফার ও নাইট্রোজেন নির্গমন প্রায় শূন্যে নামানো সম্ভব। এর ফলে শুধু অ্যাসিড বৃষ্টি নয়, গ্লোবাল ওয়ার্মিং, বায়ু দূষণও উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এছাড়াও হচ্ছে অ্যাসিডের অপব্যবহার ও সামাজিক প্রভাব। অ্যাসিডের অপব্যবহার ও সামাজিক প্রভাব। অ্যাসিড ও ক্ষার হলো শক্তিশালী রাসায়নিক পদার্থ যেগুলো শিল্প, গবেষণা ও চিকিৎসা ক্ষেত্রে অপরিহার্য, তবে এদের জারক ও ক্ষয়কারী ধর্মের কারণে অপব্যবহারে ভয়াবহ ক্ষতি হতে পারে। কীভাবে ক্ষতি হতে পারে? এই শক্তির অপব্যবহার যখন মানুষের বিরুদ্ধে সহিংসতায় রূপ নেয় তখন তা এক ভয়ঙ্কর অসামাজিক অপরাধে পরিণত হয়, যেমন অ্যাসিড সন্ত্রাস। ওকে, অ্যাসিড অ্যাটাক। অ্যাসিড সন্ত্রাস কি? অ্যাসিড সন্ত্রাস হলো এক ধরনের সহিংস অপরাধ যেখানে প্রতিশোধ, হিংসা, প্রেম প্রত্যাখ্যান বা ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে কারো মুখ বা শরীরে অ্যাসিড নিক্ষেপ করে। এর ফলে ত্বক, টিস্যু ও হাড় পর্যন্ত দগ্ধ হয়ে মুখ বিকৃত হয়ে যায় এবং দৃষ্টিশক্তিও নষ্ট হতে পারে। অ্যাসিড নিক্ষেপের ক্ষতিকর প্রভাব: শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, সামাজিক ক্ষতি। ত্বক ও টিস্যু গভীরভাবে পুড়ে যায়, চোখে পড়লে চোখে অন্ধত্ব বরণ করে। মানসিক ক্ষতি: ভুক্তভোগী চরম মানসিকভাবে ভোগে, আত্মবিশ্বাস হারানোর, সমাজে মিশতে ভয় পান, অনেকেই বিষণ্ণতায় ভোগেন। সামাজিক ক্ষতি: সমাজে ভীতি ও অনিরাপত্তা সৃষ্টি, ভুক্তভোগী শিক্ষা, কর্মজীবন ও পারিবারিক জীবন ব্যাহত হয়, পরিবারের অপর অর্থনৈতিক মানসিক চাপ পড়ে এবং সমাজের নীরব অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। অ্যাসিড অপরাধ দমন আইন। অ্যাসিড অপরাধ প্রতিরোধে বাংলাদেশের সরকার 2002 সালে দুটি গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করে। 2010 সালে সংশোধিত আইন হচ্ছে অ্যাসিড নিয়ন্ত্রণ আইন 2002, অ্যাসিড কন্ট্রোল অ্যাক্ট 2002। অ্যাসিডের উৎপাদন, পরিবহন, সংরক্ষণ, বিক্রয় নিয়ন্ত্রণ করে। অর্থাৎ অ্যাসিড যে উৎপাদন হবে, পরিবহন হবে, সংরক্ষণ হবে এবং বিক্রয়ের যে নিয়ন্ত্রণ সেটা হচ্ছে করে লাইসেন্স ছাড়া অ্যাসিড বিক্রি বা ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। অ্যাসিড অপরাধ দমন আইন 2002, অ্যাসিড ক্রাইম কন্ট্রোল অ্যাক্ট 2002। অ্যাসিড ব্যবহার করে অপরাধ করলে কঠোর শাস্তির বিধান রয়েছে। ধারা 4 অনুযায়ী হচ্ছে অ্যাসিড দ্বারা মৃত্যু ঘটালে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং সশ্রম কারাদণ্ড। অতিরিক্তভাবে অর্থদণ্ড সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত হচ্ছে। এছাড়া ভুক্তভোগীর চিকিৎসা, পুনর্বাসন, আইনগত সুরক্ষা নিশ্চিত করার ব্যবস্থা রয়েছে। এছাড়া ভুক্তভোগীর চিকিৎসা, পুনর্বাসন এবং আইনগত সুরক্ষা নিশ্চিত করার ব্যবস্থা রয়েছে। নিরাপত্তা নির্দেশনা। অ্যাসিড ক্ষার উভয় উচ্চমাত্রা ক্ষয়কারী, তাই এগুলোর ব্যবহারে সতর্ক থাকা আবশ্যক। ত্বক, চোখ ও মুখে সরাসরি স্পর্শ করা যাবে না। অ্যাসিড পাতলা করার সময় অবশ্যই অ্যাসিড টু ওয়াটার
নিয়ম মানতে হবে, এবং অর্থাৎ অ্যাসিড ধীরে ধীরে পানিতে মেশাতে হবে, কখনোই পানি অ্যাসিডে নয়। হচ্ছে চোখে বা ত্বকে লাগলে সঙ্গে সঙ্গে প্রচুর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে চিকিৎসা নিতে হবে। গাঢ় অ্যাসিডের ধোয়া যেমন HCl, NaHNO3 শ্বাসে টানা বিপজ্জনক। অ্যাসিড খাওয়ার একত্রে মেশালে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়, তাই ঠান্ডা অবস্থায় নিয়ন্ত্রিতভাবে কাজ করতে হবে। ল্যাবরেটরিতে সবসময় চশমা, গ্লাভস ও অ্যাপ্রন পরা বাধ্যতামূলক। সামাজিক সচেতনতামূলক ও প্রতিরোধ অ্যাসিড বিক্রয় ও ব্যবহারে সামাজিক সচেতনতা প্রতিরোধ অ্যাসিড বিক্রয় ব্যবহার কঠোর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। স্কুল, কলেজ, গণমাধ্যম সচেতনমূলক প্রচারণা চালানো প্রয়োজন। ভুক্তভোগীদের পুনর্বাসনের মানসিক সহায়তা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সমান সহিংসতা বিরোধী সামাজিক মনোভাব গড়ে তুলতে হবে। অপরদিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান সমাজে প্রতিরোধ গড়ে তোলে। লবণ লবণ হলো এমন এক ধরনের যৌগ বা অ্যাসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়া উৎপন্ন হয়। এটি মূলত একটি আয়নিক যৌগ যা পানিতে গলে ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়নে বিভক্ত হয়। এটি মূলত একটি আয়নিক যৌগ যা হচ্ছে পানিতে গলে ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়নে বিভক্ত হয়। উদাহরণ HCl হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন হয়। তবে লবণ শুধু অ্যাসিড ক্ষারের বিক্রিয়াটি নয়, বরং ধাতু অক্সাইড হাইড্রোক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়া কিংবা দুটি দ্রবণে মিশে অদ্রবণীয় পদার্থ উৎপন্ন করার মাধ্যমেও গঠিত হতে পারে। লবণের সাধারণ বৈশিষ্ট্য: ভৌত অবস্থা: বেশিরভাগ লবণ কক্ষ তাপমাত্রায় কঠিন ও স্ফটিক আকারে থাকে। বেশিরভাগ লবণ হচ্ছে কক্ষ তাপমাত্রায় কী থাকে? কক্ষ তাপমাত্রায় হচ্ছে কঠিন বা স্ফটিক আকারে থাকে। দ্রাব্যতা: অনেক লবণ পানিতে দ্রবীভূত হয়, তবে কিছু লবণ যেমন BaSO4, তারপর AgCl, ওকে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানিতে প্রায় অদ্রবণীয়। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক: অধিকাংশ লবণের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি, এই কারণে এগুলো আয়নিক বন্ধন অত্যন্ত শক্তিশালী। বিদ্যুৎ পরিবাহিতা: লবণ গলে গেলে বা পানিতে দ্রবীভূত হলে আয়নে বিভক্ত হয়ে বিদ্যুৎ পরিবাহিতা করে। এছাড়া হচ্ছে রং: অধিকাংশ লবণ বর্ণহীন, তবে কিছু লবণ স্বতন্ত্র রঙের, যেমন CuSO4 হচ্ছে নীল কালার, K2Cr2O7 কমলা কালার, KMNO3 বেগুনি কালার, FeCl3 হলুদের চেয়ে কালার। ওকে। স্ফটিক পানি: অনেক লবণ পানি অণু স্ফটিক কাঠামোর সঙ্গে যুক্ত থাকে। উদাহরণ কপার সালফেট, পাচন পানি। ওকে। এছাড়াও ইফ্লোরেসেন্স ও ডেলিকুয়েসেন্স, অর্থাৎ বাতাসে রেখে দিলে পানি হারায়। ইফ্লুয়েন্সেস পদার্থ বাতাসে থেকে পানি শোষণ করে। ওকে, ফাইন। লবণের শ্রেণীবিন্যাস, সেটা হচ্ছে সাধারণ লবণ: অ্যাসিডের সব প্রতিস্থাপনীয় হাইড্রোজেন ক্ষার দ্বারা প্রতিস্থাপিত হয়। দ্রবণে সাধারণত নিরপেক্ষ ধর্ম প্রদর্শন করে। উদাহরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, KNO3। ওকে। অ্যাসিডের সব প্রতিস্থাপনীয় হাইড্রোজেন ক্ষার দ্বারা প্রতিস্থাপিত হয়। অ্যাসিডের সব প্রতিস্থাপনীয় হাইড্রোজেন ক্ষার দ্বারা প্রতিস্থাপিত হয়। অ্যাসিডের সব প্রতিস্থাপনীয় হাইড্রোজেন ক্ষার দ্বারা প্রতিস্থাপিত হয়। এটা সাধারণ লবণ। দ্রবণে সাধারণত নিরপেক্ষ ধর্ম প্রদর্শন করে, যেমন সোডিয়াম ক্লোরাইড, KNO3, Na2SO4। অম্ল লবণ: অ্যাসিডের কেবল কিছু হাইড্রোজেন আয়ন প্রতিস্থাপিত হয়। যেমন অম্লীয় ধর্ম হচ্ছে কে, এটা হচ্ছে NaHSO4। ক্ষার লবণ: ক্ষারের হাইড্রোক্সিল আয়ন অ্যাসিড দ্বারা প্রতিস্থাপিত হয়। দ্রবণে ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে, হচ্ছে কি উৎপন্ন হয়? MgOHNO3। যুগল লবণ: দুটি ভিন্ন লবণ মিলিত হয়ে স্ফটিক যৌগ তৈরি করে। দ্রবণে পৃথক আয়ন দেখা দেয়, যেমন হচ্ছে কি এটা অনেক বড়। ওকে, এটা দেখি। FeSO4, NH4, 2SO4, 6 অণু পানি। আর আরেকটা হচ্ছে K2SO4, Al2SO4, 3, 24 অণু পানি। ওকে, এলাম। জটিল লবণ: একটি আয়ন জটিল আয়ন আকারে থাকে যা দ্রবণে অবিভক্ত অবস্থায় থাকে। মিশ্র লবণ: একই অণুতে দুই বা ততোধিক ভিন্ন কোষণ বা অ্যানায়ন থাকে। উদাহরণ NaKSO4, CaOCl। লবণ তৈরির উপায়: লবণ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা যায়। প্রধান পদ্ধতিগুলো হলো অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া, ধাতু অ্যাসিডের বিক্রিয়া, ধাতব অক্সাইড ও হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া, দুটি দ্রবণের বিক্রিয়া, গ্যাসের বিক্রিয়া। ওকে। লবণ তৈরির উপায়: লবণ হচ্ছে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যায়। ধাতু অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি করা যায়। ধাতব অক্সাইড ও হাইড্রোক্সাইডের সাথে অ্যাসিড বিক্রিয়া করেই করা যায়। এরপরে হচ্ছে দুটি দ্রবণের বিক্রিয়া থেকে উৎপন্ন হয়। গ্যাসের বিক্রিয়া থেকে এই সাদা ধোঁয়া তৈরি হয়। ওকে, এবার লবণ তৈরি 5টা উপায় হচ্ছে আমরা লবণ তৈরি করার বিষয়টা দেখলাম। এছাড়া লবণের রাসায়নিক যে ধর্ম,
লবণ হলো এমন একটি যৌগ যা পানিতে দ্রবীভূত হয়ে আয়নে বিভক্ত হয় এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। লবণ দ্রবণ সাধারণত বিদ্যুৎ পরিবাহী, কারণ এতে মুক্ত আয়ন উপস্থিত থাকে, এটা আমরা সবাই জানি। লবণ যে দ্রবণ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। আয়নে বিভাজন, লবণ পানিতে দ্রবীভূত হলে ধনাত্মক, লবণ পানিতে দ্রবীভূত হলে ধনাত্মক ধাতব আয়ন ও ঋণাত্মক অম্লমূলক আয়নে বিভক্ত হয়। আয়নের বিভাজন, লবণ পানিতে দ্রবীভূত হলে কি হয়, ধনাত্মক ধাতব আয়ন আর হচ্ছে ঋণাত্মক অম্লমূলক আয়নে বিভক্ত হয়। NaCl, Na+ আর হচ্ছে Cl-। এর ফলে লবণ দ্রবণ বিদ্যুৎ পরিবাহী প্রদর্শন, যা ইলেকট্রোলাইট ধর্মের প্রমাণ। অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া, কিছু লবণ অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে নতুন লবণ পানি গ্যাস উৎপন্ন। এই বিক্রিয়াগুলোকে কী করে, এই বিক্রিয়াগুলোকে সাধারণত দ্বৈত বিস্থাপন বা নিউট্রালাইজেশন বিক্রিয়া বলা হয়। এছাড়া হাইড্রোলাইসিস, কিছু লবণ পানির সঙ্গে কিছু লবণ হচ্ছে কী করে পানির সঙ্গে বিক্রিয়া করে আংশিক ভেঙে অম্লীয় ক্ষারীয় ধর্ম, আংশিক হচ্ছে ভাঙে পানির সাথে বিক্রিয়া করে, ভেঙে আংশিক ভেঙে অম্লীয় ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে। ওকে, উদাহরণ NaCl নিরপেক্ষ, NH4Cl অম্লীয়, Na2CO4 ক্ষারীয়। ওকে, কারণ শক্তিশালী অ্যাসিড শক্তিশালী ক্ষার নিরপেক্ষ লবণ, শক্তিশালী অ্যাসিড দুর্বল ক্ষার অম্লীয় লবণ। এটা তো আমরা মোটামুটি এর আগেও দেখছি। লবণের দ্রব্যতা, সব লবণ সমানভাবে পানিতে দ্রবীভূত হয় না। কোনো লবণের দ্রব্যতা নির্ভর করে তার আয়নিক বন্ধনের শক্তি, দ্রবকের প্রকৃত তাপমাত্রার উপর। সাধারণভাবে সোডিয়াম ও পটাশিয়ামের লবণ দ্রবণীয়, কিন্তু সিলভার ও বেরিয়ামের কিছু লবণ অদ্রবণীয়। ওকে, দ্রবণীয় কোনটা, NaCl, আর অদ্রবণীয় BaSO4, আর অল্প দ্রবণীয় CaSO4। গুরুত্বপূর্ণ কিছু লবণ, তাদের ব্যবহার: সাধারণ লবণ খাদ্যে ব্যবহৃত হয়, স্যালাইন তৈরিতে ব্যবহৃত হয়, বেকিং সোডা ব্যবহৃত হয়, সোডিয়াম বাইকার্বনেট, কেক ও বিস্কুট এইগুলোতে, ওয়াশিং সোডা তৈরি হয়, Na2CO3 10 অণু পানি, ব্লু ভিট্রিয়াল কপার সালফেট 5 অণু পানি, কৃষিতে বীজ জীবাণুমুক্তকরণ ও জীবাণুনাশক হিসেবে। এছাড়াও ফিটকিরি K2SO4 Al2SO4 24 অণু পানি, পানি শোধন ও ক্ষতস্থানে জীবাণুনাশকে ব্যবহৃত হয়। ফিটকিরি K2SO4 Al2 ডট Al2SO4 3.24 অণু পানি, জীবাণুনাশক ব্যবহৃত হয়। পানি শোধন ও ক্ষতস্থানে জীবাণুনাশক ফিটকিরি। ব্লিচিং CaOCl2 কাপড় ফর্সা করা ও জীবাণুতে। চুনাপাথর CaCO3 সিমেন্ট চক তৈরিতে। লবণ পাথর KNO3 সার প্রস্তুত ও আতশবাজি তৈরিতে ব্যবহৃত হয়। তো লবণের এই সংকেতগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বেকিং সোডার সংকেত, তারপর হচ্ছে ওয়াশিং সোডা কাপড় পরিষ্কারে, পরে হচ্ছে ব্লু ভিট্রিয়ালের সংকেত। এই সংকেতগুলো হচ্ছে আমরা মোটামুটি জেনে রাখবো ইনশাল্লাহ। সমুদ্র থেকে লবণ প্রস্তুত, সমুদ্র থেকে কীভাবে লবণ প্রস্তুত করা হয় সেই বিষয়গুলো জানি। সমুদ্রের পানি অগভীর পুকুরে রেখে সূর্যের তাপে ধীরে ধীরে বাষ্পীভূত করা হয়। এর ফলে সোডিয়াম ও ক্লোরিন আয়ন যুক্ত হয়ে NaCl স্ফটিক গঠন করে। পরে এই স্ফটিকগুলো সংগ্রহ করে ধুয়ে শুকিয়ে খাবার উপযোগী লবণে পরিণত করা হয়। সমুদ্র জলে আরও থাকে MgCl2, KCl, CaSO4, যেগুলো পরিশোধনের মাধ্যমে আলাদা করা হয়। দৈনন্দিন জীবনে লবণের ব্যবহার, লবণ আমাদের দৈনন্দিন জীবনে খাদ্যে স্বাদ আনা, খাবার সংরক্ষণ, লবণ ব্যাকটেরিয়া ফাঙ্গাসের বৃদ্ধি রোধ করে, দাঁতের যত্নে NaFOCaCO3 টুথপেস্ট ব্যবহার করা হয়, এনামেল শক্ত রাখে, অ্যান্টাসিড হিসাবে NaH, বেকিং পাউডারে NaCO3 উত্তাপে উৎপন্ন হয়, কেক, রুটি, জীবাণু। এই যে দৈনন্দিন জীবনে ব্যবহার, এটা হচ্ছে ওই যে আমরা একটু আগে বললাম না, যেটা রাসায়নিক সংকেত আর এটার ব্যবহার, তো ওইগুলো লিখে দিলেই হচ্ছে আমাদের হয়ে যায়। সেখানে একদম সংকেত সহকারে সুন্দরভাবে দেওয়া আছে, ওইটা আমরা করতে পারি। ওকে, এছাড়াও কৃষিতে লবণের যে ভূমিকা সেটা তো আমরা একটু আগে দেখলাম। কৃষিতে একটা বিষয় আমরা দেখলাম, সেটা হচ্ছে কি, ওই যে কৃষিতে জীবাণুমুক্তকরণ, জীবাণুনাশকে ব্লু ভিট্রিয়াল ব্যবহার করা হয়। ওকে, এছাড়া সারে হচ্ছে লবণ পাথর KNO3 ব্যবহার করা হয়, ইত্যাদি তো আমরা দেখলাম। এছাড়া পানি শোধন ক্ষতস্থানে জীবাণু আসতে, যাই হোক। এখানে কৃষিক্ষেত্রে দেখি কি সার উৎপাদনে অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3, অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4, পটাশিয়াম নাইট্রেট KNO3, পটাশিয়াম সালফেট K2SO4, অ্যামোনিয়াম ফসফেটস। মাটির অম্লতা নিয়ন্ত্রণে ক্যালসিয়াম কার্বনেট প্রয়োগ করে অম্লীয় মাটিকে নিরপেক্ষ করা হয়, ফলে শস্য উৎপাদন বৃদ্ধি পায়। মাটির ক্ষারত্ব কমাতে অ্যামোনিয়াম সালফেট প্রয়োগ করে অতিরিক্ত ক্ষারীয় মাটিকে ফসলযোগ্য করা হয়। এছাড়া শিল্পক্ষেত্রে লবণের ব্যবহার, লবণ শিল্প উৎপাদনে মৌলিক কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। সাবান, ডিটারজেন্ট তৈরিতে Na2CO4 ও NOOH চর্বি তেলের সঙ্গে বিক্রিয়া করে সাবান তৈরি করা হয় শিল্পক্ষেত্রে। এছাড়াও হচ্ছে কাঁচ ও কাগজ শিল্পে Na2SiO3, Na2SO4 কাঁচ গলন ও পাল্প প্রক্রিয়া ব্যবহৃত হয়। টেক্সটাইল শিল্পে NaCl, Na2CO3 কাপড় রং করতে ও রং স্থায়ী করতে। ইলেকট্রোপ্লেটিং বা ব্যাটারিতে CuSO4
PeO4 ও PbNO3/2 বৈদ্যুতিক প্রলেপ ও ব্যাটারিতে ব্যবহৃত হয়। চামড়া শিল্পে ট্যানিং প্রক্রিয়া NaCl চামড়া সংরক্ষণে ব্যবহৃত হয়। সোডিয়াম ক্লোরাইড ঔষধে, স্যালাইন ও দ্রবণ অ্যান্টাসিড তৈরিতে। এছাড়া খাবারে আয়োডিন যুক্ত লবণ। মানবদেহে আয়োডিনের অভাবে গলগণ্ড, মানসিক বিকাশের ঘাটতি ও হরমোনজনিত সমস্যা দেখা দেয়। তাই সাধারণত লবণে পটাশিয়াম আয়োডাইড বা পটাশিয়াম আয়োডেট মিশিয়ে আয়োডিনযুক্ত লবণ প্রস্তুত করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্যোগ যা বাংলাদেশ সহ বিশ্বজুড়ে আয়োডিনের ঘাটতিজনিত রোগ প্রতিরোধে সহায়তা করে। লবণের দ্রবণ পিএইচ ধর্ম। লবণের নিরপেক্ষ অম্লীয় ক্ষারীয় দ্রবণ হচ্ছে, আমরা তো দেখলামই যে সোডিয়াম এক শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষার হচ্ছে নিরপেক্ষ, শক্তিশালী অ্যাসিড দুর্বল ক্ষার, যেটা হচ্ছে অম্লীয়। ওকে, এরপরে হচ্ছে শক্তিশালী, এটা তো বোঝাই যাচ্ছে। যাই হোক, দুর্বল অ্যাসিড, শক্তিশালী ক্ষার, এটাও ক্ষারীয়। দুর্বল অ্যাসিড, শক্তিশালী ক্ষারীয়। যে শক্তিশালী অ্যাসিড ও শক্তিশালী ক্ষার থেকে গঠিত লবণ নিরপেক্ষ হয়, কারণ তাদের আয়ন পানিতে হাইড্রোলাইসিসে অংশ নেয় না। তাদের আয়ন পানিতে হাইড্রোলাইসিস অংশ, অন্যদিকে দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার থাকলে সেই আয়ন পানির সঙ্গে বিক্রিয়া করে পিএইচের পরিবর্তন ঘটায়। যাই হোক, সুতরাং আমরা হচ্ছে কমপ্লিট করে ফেললাম।